আমরা শুরু করছি জীবের প্রজনন। এখান থেকে আমরা তাহলে আগে একটু আইডেন্টিফাই করে নিই কোন টপিকটুকু পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তিনটা টপিক তুমি যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন ফেলতে পারবা, এমন একটা জায়গা। ঠিক আছে, এর বাইরে যা আছে টুকটাক এমসিকিউ সহ আদার্স কিছু সৃজনশীল টপিক আর ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েও আমি তোমাদের বোঝাই দিচ্ছি বা কথা বলছি। আচ্ছা ঠিক আছে, জীবের প্রজনন থেকে আমরা যে কথাটা প্রথমে জানি, প্রজনন কি বা রিপ্রোডাকশন কি, যে প্রক্রিয়ায় জীব তার অনুরূপ বংশধর সৃষ্টি করে সেটাকে বলবো আমরা প্রজনন। এখন দেখো প্রজনন কয় প্রকার। প্রজনন উদ্ভিদ এবং প্রাণী জগৎ দুইটাতেই প্রজনন দুই ধরনের হয়, দুই প্রকার বা দুই ধরনের। এক নম্বর যৌন প্রজনন, দুই নম্বর অযৌন প্রজনন। এই তো দুই প্রকার আছে। এখন যৌন প্রজননের ক্ষেত্রে দেখো উদ্ভিদ এবং প্রাণী, আমি দুইটা কথাই তোমাদের উল্লেখ করেছি যে সেটা শুক্রাণু ও ডিম্বাণুর মাধ্যমে প্রজনন হবে, অর্থাৎ পুং এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে হবে। সেটাকে বলবো যৌন প্রজনন। আর শুক্রাণু ডিম্বাণু ছাড়াই যদি প্রজনন হয় তাহলে সেটা হবে অযৌন প্রজনন। তো একটা প্রাণীর নাম বলি তোমাদের, তার আগে দেখো উদ্ভিদের ক্ষেত্রে অযৌন প্রজনন সম্ভব, বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদেই ঘটে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, মূল, কাণ্ড, পাতা এই সকল অঙ্গের মাধ্যমে অযৌন প্রজনন হয়। যেমন যেমন ডালিয়া, কাকরোল, পটল এদের মূলের মাধ্যমে প্রজনন হয়। কাণ্ডের মাধ্যমে যেমন গোলাপ, রঙন ইত্যাদি কাণ্ড কেটে লাগালে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। পাতার মাধ্যমে পাথরকুচি উদ্ভিদের পাতার মাধ্যমে প্রজনন হয়, তাহলে মূল, কাণ্ড, পাতার মাধ্যমে প্রজনন হতে পারে, এটা হলো অযৌন প্রজনন। কিন্তু যদি আমি প্রাণীর ক্ষেত্রে বলি, একটা প্রাণীর অযৌন প্রজনন হয়, যেমন সেই প্রাণীটার নাম হলো হাইড্রা। হাইড্রার কথা তোমরা নিশ্চয়ই জেনেছো বা শুনেছো কোথাও, যে হাইড্রার অযৌন প্রজনন কিভাবে হয়, সেটা হলো মুকুল সৃষ্টির মাধ্যমে হয়। হাইড্রার যে মুকুল সৃষ্টি, এটা একটা অযৌন প্রজনন। তাহলে হাইড্রা একটা প্রাণী, তার আবার অযৌন প্রজনন আছে, সেটা হলো মুকুল সৃষ্টির মাধ্যমে। যেমন এই যে একটা হাইড্রা, এই হাইড্রার দেহকাণ্ডে একটা বিশেষ কোষ আছে, নাম ইন্টারস্টিশিয়াল কোষ, যার বিভাজনের মাধ্যমে নতুন হাইড্রা রূপে আত্মপ্রকাশ করে। এই যে মুকুলটা দেখতে পাচ্ছ, একসময় এখান থেকে মুকুলটা বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করবে, দেহকাণ্ডের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এটার একটা অজনজন পদ্ধতি আছে, এটুকু মনে রাখতে পারো। এখন এখানে দুইটা কথা তোমাদের মনে রাখতে হবে, যে এমসিকিউ এবং ক নং কোশ্চেনের জন্য জরুরি, যে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত কি আর যৌন প্রজননের পূর্ব শর্ত কি, সেই দুইটা কথা একটু মনে রাখবো। দেখো জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত, এখানে একটা কথা লিখে রাখো। যৌন প্রজননের ক্ষেত্রে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত, জনন মাতৃকোষের মিওসিস বিভাজন, এটাকে বলি আমরা জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত। ব্যাপারটা হলো যে এইটা হলো পরাগধানী, এই পরাগধানী থেকে যদি পরাগরেণু সৃষ্টি হইতে হয়, ধরো এই যে পরাগরেণু, এই পরাগরেণু সৃষ্টি হইতে হলে এখানে মিওসিস সেল ডিভিশন দরকার, এই যে মিওসিস। আর তাহলে কোথায় থেকে এই পরাগরেণুটা সৃষ্টি হলো, যেই কোষ থেকে সৃষ্টি হয়েছে ওটার নাম হলো পরাগ মাতৃকোষ, যেটা এক ধরনের জনন মাতৃকোষ রূপে কাজ করে। ঠিক আছে, তাহলে পরাগধানীর পরাগ মাতৃকোষ হলো জনন মাতৃকোষ, যেখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমেই পরাগরেণু সৃষ্টি হয়। এই পরাগরেণু হলো জনন কোষের প্রথম কোষ। জনন কোষ যেমন পুংগ্যামেট, এখান থেকেই কিন্তু পুংগ্যামেট সৃষ্টি হয়, পরাগরেণু থেকেই। আচ্ছা, এইটা হলো মূল কথা। তারপরে পরাগরেণু যখন সৃষ্টি হবে, এই পরাগরেণুর মধ্যে যে পুংগ্যামেট থাকে, ঠিক একই মিওসিস বিভাজনের মাধ্যমে স্ত্রী স্তবকের যে স্ত্রীণু মাতৃকোষ থেকে স্ত্রীণু কোষ তৈরি করে, যার মধ্যে ডিম্বাণু থাকে, যেটা মিলিত হওয়ার মাধ্যমেই যৌন প্রজননের শুরু হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে জনন কোষ তৈরি হওয়ার পর যৌন প্রজনন যদি হতে হয়, পূর্ব শর্ত সেটা হলো নিষেক। এই জনন কোষ দুটা মিলিত হতে হবে, এটা হলো নিষেক ক্রিয়া। তো আমরা নিষেক নিয়ে সামনে আলোচনা করব বিস্তর। এখন যেটা আলোচনা করব যে উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ। এখানে একটু খেয়াল করো যে উদ্ভিদের
প্রজনন অঙ্গ এটা কি, কোনটা হবে? সো উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটা তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানো, কোনটা হবে? ফুল। ফুল কারণ কি, ফুল কেন যৌন প্রজনন অঙ্গ? কারণ ফুলের মধ্যে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, যার মধ্যে পুংগ্যামেট আর হলো স্ত্রীগ্যামেট অবস্থান করে। এই দুটা মিলিত হয়ে বীজ সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদের আত্মপ্রকাশ হয়, যার কারণে যৌন প্রজনন অঙ্গ হবে হলো ফুল। তাহলে আমরা একটু ফুল নিয়ে আলোচনা করব, যে পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুল আছে, বিভিন্ন কালারের ফুল আছে, বিভিন্ন টাইপসের। তোমরা দেখেছো সব ফুলের গঠন একরকম না, বিভিন্ন ফুলের বিভিন্ন রকম পাপড়ি আছে, বিভিন্ন রং আছে, কিন্তু সকল ফুলের কমন কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো আমরা 5 ধরনের পাবো। যে যে ফুলের বৃতি থাকবে, ফুলের পাপড়ি থাকবে, ফুলের পুংস্তবক থাকবে, স্ত্রীস্তবক থাকবে। আবার কিছু কিছু ফুল আছে, বৃতি আছে, পাপড়ি আছে, পুংস্তবক আছে, কিন্তু স্ত্রীস্তবক নাই। তাহলে সেটাকে আমরা বলি একলিঙ্গ ফুল বা অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল, তাহলে সম্পূর্ণ ফুল সেগুলা উভয়লিঙ্গ হবে, কারণ পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই থাকতে হবে সম্পূর্ণ ফুলে। এছাড়া বৃতি থাকতে হবে, পাপড়ি থাকতে হবে। হ্যাঁ, ওকে। এছাড়া এই বৃতি, পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক যে কমন দণ্ডের সাথে লাগানো থাকে সেটাকে বলি আমরা পুষ্পাক্ষ বা থ্যালামাস। তাহলে পুষ্পাক্ষ সহ যে সকল অংশগুলো একত্রে আমরা এটা সম্পূর্ণ ফুল বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফুল নিয়ে আলোচনা করব। ফুলের একটা সংজ্ঞা আছে, তোমাদের পরীক্ষায় আসে বিশেষভাবে রূপান্তরিত বিটপ, এই হলো ফুল। এবং একটা আদর্শ ফুলের 5টি অংশ থাকে। আদর্শ ফুলের 5টি অংশ থাকে। ফুলের বৃন্ত থাকবেই, কিন্তু কিছু ফুল আছে যার কোনো বৃন্ত থাকে না। সব বৃন্তহীন ফুল, বৃন্তহীন ফুল কোনটা তোমরা নিশ্চয়ই জানো, নাম কি বলতো? হাতি সুর। হাতি সুর। হাতি সুর ফুলের কোনো বৃন্ত থাকে না। হাতি সুর ফুল দেখতে কিরকম আমি একটু আঁকিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তার আগে একটু খেয়াল করো, এই জায়গাটায় এইটাকে একটু দেখো, যে বৃন্তর উপরে কি থাকে। এই যে একটা কমন অংশ, যেটাকে বলি আমরা পুষ্পাক্ষ বা থ্যালামাস। পুষ্পাক্ষের পরেই ফুলের বেশিরভাগ ফুলের সবুজ অংশ থাকে, যেটা হলো বৃতি। বৃতি রঙিন হতে পারে, বেশিরভাগই সবুজ হয়, তাহলে খাদ্য প্রস্তুত করতে পারবে। বৃতির বাইরে ছোট একটা অংশ থাকে, যেটাকে বলে আমরা উপবৃতি। এই যে উপবৃতি থাকে, ছোট একটা অংশ থাকে উপবৃতি। ঠিক আছে, আমরা এটা বাস্তব ফুল দিয়ে দেখালে ভালো হতো। আমি একটা প্র্যাকটিক্যাল অংশ তোমাদের দেখানোর চেষ্টা করব, যেখানে একটা বাস্তব ফুল দিয়ে যে এখানে গঠনগত কিছু ব্যাখ্যা আমি এখানে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। সো এখানে দেখো যে এই বৃন্তহীন, সরি, এই যে উপবৃতি, তারপরে যেটা থাকবে ফুলের রঙিন অংশ, অলওয়েজ রঙিন হয়, সেটা হলো পাপড়ি, মানে সমূহ। পাপড়ি গুলাকে একসাথে আমরা বলি দলমন্ডল। এই যে ধরো পাপড়ি, একটা পাপড়ি, এই সবগুলাকে বললাম দলমন্ডল। এবং এখানে থাকবে পুংস্তবক আর স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক একদম মাঝ বরাবর অবস্থান করে, স্ত্রীস্তবক, আর এটা হলো পুংস্তবক। মনে করি এগুলো পুংস্তবক, এই যে পুংস্তবক। তাহলে একটা সম্পূর্ণ ফুলের আমরা কয়টা অংশ পাইলাম? এই যে পুষ্পাক্ষ, বৃতি, এগুলা হলো দলমন্ডল, এই পুংস্তবক, আর হলো স্ত্রীস্তবক, 5টা অংশ পাই। যে হাতিসুর যে ফুলটা বলেছিলাম, হাতিসুর, যে এটার কোনো বোটা থাকে না একদম, সেই হাতিসুর ফুলটা দেখতে কিরকম? আমাদের আশেপাশে রাস্তার ধারে অনেক হাতিসুর ফুল দেখা যায়। আমি তোমাদের প্র্যাকটিক্যাল যখন অংশটা দেখাবো, একটা ভিডিও করব, সেখানে হাতিসুর আমি দেখি রাস্তার ধারে গিয়ে তোমাদের দেখানো যায় কিনা, তাহলে আর একটু তোমরা বুঝতে পারবো এখানে। হ্যাঁ, তোমরা নিয়মিত একটু দেখার চেষ্টা করো, আমি তোমাদের গ্রুপে আপ করে দিবানি ভিডিওটা, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, সো জবা ফুল, ধুতুরা ফুল, আর হলো হাতিসুর ফুল, 3টা ফুল নিয়ে আমি দেখিয়ে দেবো তোমাদের। এখানে দেখো, এই যে এর ভিতরে এইটা হাতির সুরের মতো বাঁকা অংশ থাকে, এর ভিতরে ফুলগুলা এভাবে প্রবিষ্ট থাকে, এরকম সাদা সাদা কিছু ফুল এখানে প্রবিষ্ট থাকে, যার কোনো বোটা থাকে না সরাসরি। তাহলে এটাকে বোটা বলবো না, এই যে হাতির মতো সুর, যার মধ্যে আছে বৃন্তহীন ফুল। এই যে একটু জাস্ট থিঙ্ক করো। এখন আমাদের এখান থেকে দেখো বিস্তারিত জানতে হবে, যেটা যে একটা স্ত্রীস্তবক আর পুংস্তবক। অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পুংস্তবকের গঠন, এবং পুংস্তবক কি কি ধরনের হতে পারে: মনোডেলফাস, ডাইডেলফাস, পলিডেলফাস, হ্যান্ড, এপিপ্যাটেলাস।
এই জিনিসগুলা কি, এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ তে আসবে। যে হোয়াট ইজ মনোডেলফাস, এটার উদাহরণ কি, পলিডেলফাস উদাহরণ কি, এপিপেটালাস কি, এটার উদাহরণ কি, এটা পরীক্ষার জন্য খুব জরুরি। আমি তোমাদের একটু শর্টে দেখাই দিচ্ছি যে এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এই পুংস্তবক নিয়ে। তার আগে একটা করে কিছু কথা বলে দিই তোমাদের। পুষ্পাক্ষ এটা হলো ফুলের একটা কমন অংশ যেখানে ফুলের বাকি স্তবকগুলা সাজানো আছে। বৃতি এটা ফুলের বাইরের দিক থেকে প্রথম স্তবক হবে। পুষ্পাক্ষটা ভিতরের দিকে, বাইরের দিক থেকে এটা প্রথম না, বাইরের দিক থেকে কত স্তবক, এটা প্রথম স্তবক। বৃতি সাধারণত সবুজ বর্ণের হয়, তাহলে খাদ্য প্রস্তুত করতে পারে এটা। এবং এই যে দলমণ্ডল, এটা ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। ওকে, দলমণ্ডল সাধারণত রঙিন হয়, রঙিন হওয়ার সুবিধা কীট পতঙ্গ আকৃষ্ট হয় যাতে এখানে পরাগায়নের মানে সুবিধাটা হয়। উদ্ভিদের ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা, পরাগায়ন হওয়া। এবং এখানে পুংস্তবক আছে, পুংস্তবক ফুলের বাইরের দিক থেকে তৃতীয় স্তবক। এই পুংস্তবক নিয়ে আমি তোমাদের আলোচনা করব। স্ত্রীস্তবক ফুলের বাইরের দিক থেকে যদি আমরা কোন গুনতে যাই, এটা সর্বশেষ বা চতুর্থ স্তবক হবে। এইভাবে তোমরা তুলনা করবা, ঠিক আছে? 5 নম্বর কিন্তু ধরবা না স্ত্রীস্তবককে, মনে থাকে যেন। ফুলের তৃতীয় স্তবক হবে পুংস্তবক, চতুর্থ স্তবক হবে স্ত্রীস্তবক। তাহলে আমরা এখন আলোচনা করব পুংস্তবক নিয়ে। পুংস্তবক ইংরেজি নামটা একটু জেনে রাখবা তোমরা, অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম। স্ত্রীস্তবক গাইনিসিয়াম। তো অ্যান্ড্রোসিয়ামের কি কি অংশ থাকে, অংশগুলো একটু খেয়াল করো। এই যে এটাকে বলি আমরা পুংদণ্ড, আর মাথার গোলাকার অংশকে কি বলবো বলতো? পরাগধানী। পুংদণ্ড আর পরাগধানী। এখন এখানে পুংদণ্ডের অবস্থার উপর ভিত্তি করে, মানে পুংদণ্ড একসাথে গুচ্ছাকারে থাকতে পারে, সেই গুচ্ছের সংখ্যার উপর ভিত্তি করে, পুংদণ্ডের গুচ্ছের সংখ্যার উপর ভিত্তি করে আমরা পুংস্তবক বিভিন্ন ধরনের দেখতে পাবো। এই পুংস্তবকের ধরন আমরা এখানে একটু ধরন নিয়ে আলোচনা করি। ধরন: একগুচ্ছ, যেটা ইংরেজিতে বলবো মোনাডেলফাস। দ্বিগুচ্ছ, ইংরেজিতে বলবো ডায়াডেলফাস। এরপর বহুগুচ্ছ, যেটাকে বলবো পলিডেলফাস। 4 নম্বর দললগ্ন, মানে পাপড়ির বা দলমণ্ডলের সাথে লাগানো আছে, যাকে বলবো আমরা এপিপ্যাটেলাস। এপিপ্যাটেলাস, এইটা একটু অন্তত লিখে রেখো। এপিপ্যাটেলাস। পেটাল মানে হলো পাপড়ি, আর এপিপেটাল মানে পাপড়ির উপরে, যার কারণে এটাকে বলা হয়েছে এপিপ্যাটেলাস, মানে পাপড়ির উপরে লাগানো থাকে। ঠিক আছে? তাহলে একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ এবং এপিপ্যাটেলাস, এটার উদাহরণগুলো একটু লিখে রাখো। আমি তোমাদের চিত্রের মাধ্যমে এখানে বোঝাই যাচ্ছি। আমি চেষ্টা করব তোমাদের মানে অন্তত এপিপ্যাটেলাসটা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে একগুচ্ছ, এটার উদাহরণ হবে হলো জবা। দ্বিগুচ্ছর উদাহরণ হবে মটর, আর বহুগুচ্ছের উদাহরণ হবে শিমুল, আর এপিপ্যাটেলাসের উদাহরণ হবে, সাইলেন্ট করো তাড়াতাড়ি, সাইলেন্ট করো। আচ্ছা, এপিপ্যাটেলাসের উদাহরণ হবে ধুতুরা। দেখো, এটার আমি চিত্রটা পাশে আঁকিয়ে বুঝা দিচ্ছি তোমাদের। একগুচ্ছটা দেখতে কিরকম হবে, দ্বিগুচ্ছ কিরকম হবে, বহুগুচ্ছ এবং দললগ্ন কিরকম হবে। খেয়াল করো, একগুচ্ছ যেটা, এটার ফুলটা আমি যেটা আঁকাচ্ছি, এটা হলো এক ধরনের ঝুমকো জবা। এইখানে স্ত্রীস্তবক, এটার গর্ভদণ্ডটা বেশ বড় থাকে, এইটা মনে করো গর্ভমুণ্ড। এই গর্ভদণ্ডের চারপাশে পুংস্তবক গুলা এইভাবে গুচ্ছাকারে লাগানো থাকে, এভাবে গুচ্ছাকারে থাকে পুংস্তবক গুলা, যার কারণে একগুচ্ছ পুংদণ্ড বলে থাকি। একটা দণ্ডের সাথে, কমন একটা দণ্ডের সাথে গুচ্ছাকারে লাগানো আছে। দ্বিগুচ্ছ মটর ফুল। মটর ফুলটা দেখতে ঠিক এরকম হয়। মটর ফুল একটা প্রজাপতি সম ফুল বলে থাকে। মটর এটা হলো প্রজাপতি সম ফুল, মানে পাখা দুইটা পাপড়ি থাকে, দেখতে অনেকটা প্রজাপতির মতোই আর কি। আমি ঠিক সেরকম আঁকতে পারি নাই, কিন্তু এখানে যেই পুংদণ্ডগুলা থাকে দুইটা গুচ্ছে বিভক্ত থাকে। একটু খেয়াল করো, মটর ফুলটা দেখানো একটু কঠিন, এখন পাওয়া যাবে না। এখানে দুইটা গুচ্ছে বিভক্ত থাকে পুংদণ্ডগুলা, এরকম দুইটা গুচ্ছে, দ্বিগুচ্ছ পুংদণ্ড। ঠিক আছে? শিমুল ফুলের ক্ষেত্রে পুংদণ্ডগুলা অনেকগুলা গুচ্ছে বিভক্ত থাকে। এই যে মনে করো একটা শিমুল ফুল, শিমুল ফুলটা পাপড়িগুলো এরকম চোখা চোখা থাকে, যেখানে পুংদণ্ডগুলা অনেকগুলা গুচ্ছে বিভক্ত থাকে।
এর একটা গুচ্ছ, একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, তিনটা গুচ্ছ আছে মনে করো, একাধিক গুচ্ছে বিভক্ত আছে। দললগ্নের ক্ষেত্রে ধুতরা ফুল, এটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই দেব। দললগ্ন এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তখন, যে এই যে এখানে পাপড়িগুলা, যে ধুতরা ফুলের পাপড়িগুলা ঠিক এরকম থাকে, পাপড়িগুলা বিযুক্ত, এটা মনে রাখো, এটা বিশেষ একটা কথা, যে ধুতরা ফুলের পাপড়িগুলা বিযুক্ত থাকে, তার মানে পাপড়িগুলা যুক্ত থাকে না, একটা মুক্ত থাকে না, একটা আরেকটার সাথে একদম যুক্ত থাকে। তো বিযুক্ত দেখতে কিরকম, একটু চোখ রেখো, আমি একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এরকম মনে হয় যে এখানে বিভক্তকারী অংশ মানে তবু সেটা একটা আরেকটার উপর উঠে থাকে, লাগানো থাকে পাপড়িগুলা, এবং এখানে পুংস্তবক সরাসরি এই পাপড়ির সাথে লাগানো থাকে, এই যে এভাবে। তাহলে পুংস্তবক গুলা সরাসরি পাপড়ির সাথে অ্যাটাচড থাকে, যার কারণে এটাকে বলি দললগ্ন পরাগদণ্ড। পাপড়িগুলা তো মিলিতভাবে দল গঠন করে, এর জন্য দললগ্ন পুংদণ্ড বা পরাগদণ্ড বলে থাকি। ঠিক আছে, এই তো কথাটুকু। তাহলে এখান থেকে উদাহরণগুলো মনে রাখবা, চিত্রের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিলাম, এটুকু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল। এখন স্ত্রীস্তবকের যে অংশটুকু খালি তোমরা একটু জেনে রেখো, যে স্ত্রীস্তবক এইটা, এই যে মুন্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, এই অংশটা হলো স্ত্রীস্তবকের অংশ, আর কিছু না। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, তিনটা নাম মনে রাখবা। আচ্ছা, এরপরে যে টপিকটা তোমাদের বইয়ে আছে সেটা হলো পুষ্প মঞ্জুরি। এখানে কথাটা একটু খেয়াল করো, পুষ্প মঞ্জুরি। তো পুষ্প মঞ্জুরি খালি একটু মনে রাখবা, তোমাদের এমসিকিউতে আসবে দুইটা নাম। পুষ্প মঞ্জুরি, পৃথিবীতে যত পুষ্প মঞ্জুরি আছে দুই রকম হয়, একটা নিয়ত, একটা হলো অনিয়ত। এখানে দেখো যে ফুলটা আছে, এই ফুলটা কিন্তু পুষ্প মঞ্জুরি না। কেন না? কারণ এই যে এই যে শাখার কক্ষে একটা মাত্র ফুল আছে। যদি শাখার কক্ষে এক থোকা ফুল হতো তাহলে আমরা বলতাম পুষ্পমঞ্জুরি। এখানে একটা ফুলই আছে, যেটা বৃতি, তারপরে লালগুলা পাপড়ি, যে নিচের সবুজটা হলো বৃতি, লালগুলা হলো পাপড়ি। ঠিক আছে, তারপরে ভিতরে পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে, এখানে দেখানো সম্ভব নয় ফুলের ক্ষেত্রে। তো আর নিচের দিকে যে অংশটা সেটাকে বলি পুষ্পাক্ষ, এই যে এই অংশটা পুষ্পাক্ষ, নিচের টুকু হলো বোটা। আচ্ছা, এখন এই আমরা এইটাকে পুষ্পমঞ্জুরি বলবো না, পুষ্পমঞ্জুরি তাহলে কোনটা বলবো? এটা চিন্তা করে দেখো, যে রজনীগন্ধা স্টিক, যেখানে একটা কমন দণ্ড, চারপাশে সাজানো আছে অনেকগুলো পুষ্প, তাহলে সেটা হবে পুষ্পমঞ্জুরি। তারপরে রঙ্গন ফুলের কাণ্ডের শাখায় এক থোকা করে ফুল থাকে, লাল যে থোকা থোকা ফুলগুলা, রঙ্গন। তারপরে কৃষ্ণচূড়া বলতে পারো। এরপর এই যে কিছু আর অর্কিড আছে, অর্কিড গুলা ঝুলে পড়ে এক থোকা ফুল, সেটা হলো পুষ্পমঞ্জুরি। তাহলে পুষ্পমঞ্জুরি আমরা দুই রকম পাবো, একটা হলো নিয়ত আর একটা হলো অনিয়ত। এই দুইটা একটু মনে রাখার সুবিধা আছে, কিন্তু তোমাদের এছাড়া আদার্স একটা নেম আছে, কোনটাকে রেসিমস বলবো, কোনটাকে সাইমস বলবো, বলতো কোনটা রেসিমস হবে? এটা হলো রেসিমস, অনিয়ত। আর সাইমসটা কি হবে? নিয়ত। এই রেসিমস সাইমস ব্যাপারটা আমি বুঝে গেছি তোমাদের, যে অনিয়ত পুষ্পমঞ্জুরি যেটা, সেটার মঞ্জুরি দণ্ড লম্বা হবে, মঞ্জুরি দণ্ড লম্বা, বা বৃদ্ধি কি হবে, অসীম না সসীম? বৃদ্ধি অসীম। মঞ্জুরি দণ্ডের লম্বা বা বৃদ্ধি অসীম। আর নিয়ত পুষ্পমঞ্জুরি যেটা, আরে চুপ থাকবে ভাই, এটার মঞ্জুরি দণ্ড, এটার বৃদ্ধি হবে হলো সীমিত, বৃদ্ধি সীমিত। এখন সীমিত দেখতে কিরকম? ধরো এটা মঞ্জুরি দণ্ড, এটার মাথায় এক থোকা ফুল আছে, যাকে বলতেছি আমরা পুষ্প, এটা কিন্তু পুষ্প, আর এই দণ্ড সদৃশ বস্তুটা হবে মঞ্জুরি দণ্ড। তাহলে এক পুষ্প এবং মঞ্জুরি দণ্ড এতটুকু। কিন্তু রজনীগন্ধার কথা চিন্তা করো, রজনীগন্ধা, এইটার মঞ্জুরি দণ্ডটা কিন্তু বেশ লম্বা, এই যে বেশ লম্বা, এবং এখানে ফুলগুলা সাজানো আছে দুই পাশে। তাহলে এটাকে আমরা বলছি রেসিমস বা অনিয়ত পুষ্পমঞ্জুরি। ঠিক আছে, পরাগায়ন, দ্যাট ইজ পলিনেশন, যেটা হবে হলো এক কথায় পরাগরেণু স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে পতিত হওয়া। তাহলে পরাগরেণু
স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে যদি পতিত হয় সেটাকে বলবো পরাগায়ন। পরাগধানী থেকে যে উৎপন্ন পরাগরেণু স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে পতিত হলো, এটাকে বলবো পরাগায়ন। কিন্তু যেহেতু ফুল দুইটা আলাদা, ভিন্ন দুটি গাছ, এমনি এমনি তো যেতে পারবে না, কারো না কারো সাহায্য লাগবে। সেটা হল কি? বাহক। এই যে বাহক, এই যে বাহকের মাধ্যমে যে পরাগায়নটা হচ্ছে সেটা কি পরাগায়ন হবে? পরপরাগায়ন। পরপরাগায়ন বা ক্রস পলিনেশন বলি আমরা। আর যদি বাহক ছাড়া হয় তাহলে সেটা হলো স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন। ব্যাপারটা একটু দেখা হবে, তাহলে আমরা যেটা আঁকিয়েছি সেটা হলো পরপরাগায়ন। কিন্তু স্বপরাগায়ন ব্যাপারটা কি? যেখানে পরাগরেণু, এখন এখানে একটা পুংস্তবক আছে মনে করো, আর নাই, তাহলে এই জায়গাটায় খেয়াল করো, এখান থেকে পুংস্তবক থেকে যে সৃষ্ট পরাগরেণু, একটু কথা শোনো, কথা কি হয়েছে? হাস্যকর হয়েছে? সুন্দর হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে যে মাটি দিয়ে দিলাম, এখন হাই শোনা। এখান থেকে এসে এখানে গর্ভমুণ্ডে স্থানান্তর হতে পারে সহজেই, একই ফুলের মধ্যে হলো, তাই না? দেখো তাহলে স্থানান্তরটা হলো কি একই ফুলে না? একই ফুলে, ব্যাপারটা বুঝো। আবার এমন হইতে পারে যে এখান থেকে কিছু পরাগরেণু একটু খুলে পড়ে এই গর্ভমুণ্ডের উপরে এসে পড়লো, তাহলে কি হলো? ভিন্ন দুটি ফুলে না? কিন্তু গাছ কি একটা না দুইটা? একটা। গুড। তাহলে একই গাছে, একই গাছের ভিন্ন দুটি ফুলে, ভিন্ন দুটি ফুলে। তার ব্যাপারটা হলো পরাগরেণু যদি একই ফুলে, খেয়াল করো কিন্তু, হ্যাঁ, একই ফুলে এবং একই গাছের ভিন্ন দুটি ফুলে যদি স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে, তাহলে সেটা হবে পরপরাগায়ন। আবার হ্যাঁ, স্বপরাগায়ন, সরি, স্বপরাগায়ন, হ্যাঁ। আবার পরপরাগায়ন হলো একই প্রজাতির ভিন্ন দুটি গাছের ফুলের মধ্যে হলো, সেটা হবে পরপরাগায়ন, যেখানে বাহক নিডেড। তাহলে আমরা এই চিত্র যেটুকু আঁকিয়েছি সেটা হলো পরপরাগায়নের ঘটনা, আর এটা হলো স্বপরাগায়নের ঘটনা। আমি আবার একটু বলে দিচ্ছি, দেখো, তাহলে তোমরা পার্থক্যগুলো একটু ফাইন্ড আউট করতে পারবা নিজেরাই। দেখো, পরাগরেণু যদি একই গাছের ভিন্ন দুইটি ফুলে অথবা একই ফুলের মধ্যে স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাহলে সেটা হবে স্বপরাগায়ন। আর পরাগরেণু একই প্রজাতির ভিন্ন দুটি গাছের ফুলের মধ্যে, মনে রাখো, ভিন্ন দুটি গাছের ফুলের মধ্যে যদি স্থানান্তরিত হয় তাহলে সেটাকে বলবো আমরা পরপরাগায়ন। তাহলে পরপরাগায়নের ক্ষেত্রে বাহক প্রয়োজন, স্বপরাগায়নের ক্ষেত্রে বাহক কিন্তু অতটা প্রয়োজন নেই। আর যেহেতু একই গাছের মধ্যে পরাগরেণু স্থানান্তরিত হচ্ছে, একই ফুলের মধ্যে হচ্ছে, নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা নেই, মাতৃ গুণাগুণ সম্পন্ন হবে। ওকে, সেই মাতৃ গুণাগুণ সম্পন্ন উদ্ভিদের জীবনী শক্তি ততটা বৃদ্ধি পায় না, মানে নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা ততটা বৃদ্ধি পায় না। কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে একই প্রজাতির ভিন্ন দুটি গাছের মধ্যে যেহেতু হচ্ছে, তাহলে প্রজাতি একই হোক, একটু গঠনগতভাবে ফুলের বা ফলের বা গাছের আকার আকৃতিগত কিছুটা পার্থক্য থাকতে পারে। যেমন তোমরা দেখেছো যে গোলাপ ফুল শুধুমাত্র রেড কালার না, গোলাপ ফুল আরো ভিন্ন ভিন্ন কালার বিশিষ্ট আছে। তাহলে প্রজাতি তো একই গোলাপ ফুল, কিন্তু কালার তো আলাদা, একটু ভিন্ন জাত আছে। দুইটা জাতের মধ্যে যদি ক্রস করানো হয় তখন আরেকটা ভিন্ন জাত সৃষ্টির সম্ভাবনা থাকে। আসলে এভাবেই হচ্ছে, এভাবে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে পরপরাগায়ন। এবং প্রজাতির মানে বৈশিষ্ট্যে অক্ষুণ্ণতা থাকবে না বা মাতৃ গুণাগুণ ঠিক থাকবে না, একটু নতুন গুণাগুণ তৈরি হবে, নতুন বৈশিষ্ট্য তৈরি হবে, যার জীবনী শক্তি বৃদ্ধি পাবে, বাহকের প্রয়োজন আছে, এবং যার কারণে পরাগরেণুর অপচয় হবে। এখান দিয়ে ধরো মৌমাছি এখান থেকে পরাগরেণু নিয়ে উড়ে উড়ে আরেকটা ফুলে যাচ্ছে, এরপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখানে পরাগরেণু তো ধুয়ে চলে যেতে পারে, তাহলে পরাগরেণু অনেকটা অনিশ্চিত হয়ে গেল না? এটা অনিশ্চিত হয়ে গেল, বৃষ্টি এখানে ঝামেলা তৈরি করলো। আরো তো ঝামেলা তৈরি করতে পারে, তুমি ধরো মৌমাছিটাকে বাড়ি দিয়ে মাটিতে ফেলাই দিলা, তাহলে পরাগরেণু আর ওখানে তো যাওয়ার সম্ভাবনা নেই, বা নষ্ট করে ফেললো, অন্য একটা কেউ একটা জীব সেই পতঙ্গটাকে খেয়ে ফেললো, তাহলে হতে পারে। পরাগরেণু একটা অনিশ্চিত থাকে এখানে, আর এখানে পরাগরেণু নিশ্চিত। তাহলে ব্যাপারটা বুঝছো, এখানে পার্থক্যগুলো পারবা তো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে বাহক কি কি হতে পারে। বাহক হিসেবে আমরা পাবো হলো বায়ু, এরপরে হলো পতঙ্গ, এরপরে হলো পানি, এরপরে হলো প্রাণী। তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে যে বায়ু পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, পানি পরাগী ফুল, প্রাণী পরাগী ফুল, এই চার ধরনের মানে বাহকের উপর ভিত্তি করে ফুল চার ধরনের পাবো। তাদের কমন কিছু ক্যারেক্টার, যে কোন ফুল মানে আকারে বড় এবং অপেক্ষাকৃত বড়, অপেক্ষাকৃত মানে অপেক্ষাকৃত সবচেয়ে বড়, সেটা হলো প্রাণী পরাগী ফুল। পতঙ্গ পরাগী ফুল মোটামুটি বড়, এটা অপেক্ষাকৃত বড়। পানি পরাগী ফুল, এটা হলো
স্ত্রী পুষ্পের বৃন্ত এই যে লম্বা, কিন্তু পুং পুষ্পের বৃন্ত ছোট। স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা, কোন পরাগী ফুল? পানি পরাগী ফুল। এভাবে তোমাদের পরীক্ষা এমসিকিউ আসবে, দেখে নিও, আসবে কিন্তু। স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা, পানি পরাগী ফুল। তারপরে সুগন্ধি এবং মধু গ্রন্থি থাকে না কোন পরাগী ফুলে? বায়ু পরাগী ফুল। কারণ বাতাসের তো মধু খাওয়ার দরকার নেই, গন্ধ শুকে শুকে ওই ফুলের দিকে যাওয়ার দরকার নাই, যেখানে গন্ধ আসে ওই দিকে বাতাস বেশি বেশি বইবে, তাহলে তো ঝামেলাই হয়তো, সবাই খালি সুগন্ধিযুক্ত গাছ লাগাইতো, এমন তো আর চান্স নাই। তো বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে এখানে মধুগ্রন্থি এবং সুগন্ধি থাকার কোনো প্রয়োজন নেই। এবং পতঙ্গ, এখানে অবশ্যই মধুগ্রন্থি সুগন্ধি লাগবে, নাহলে পতঙ্গ আসবে না, ঠিক আছে? ভ্রমর কিন্তু তাহলে আর আসবে না। এরপরে পানি পরাগী ফুল, এখানে সুগন্ধি মধুগ্রন্থি দরকার নেই, প্রাণী পরাগী প্রয়োজন আছে। তো আমি একটা ছোট ভিডিও করেছি, আমাদের ফেসবুক পেজে দেওয়া ছিল, ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, যে একটা প্রাণী পরাগী ফুল, এটার উদাহরণ আমি তোমাদের এখানেই বলেছিলাম। হ্যাঁ, কচু, তিনটা আছে উদাহরণ, হলো হ্যাঁ কদম, কচু, কচু আর হলো না শিমুল। হ্যাঁ, কদম, কচু আর হলো শিমুল। হ্যাঁ শোনো, কথা না, একটু দ্বারা বলে নেই। এই তিনটা প্রাণী পরাগী ফুলের মধ্যে কচু ফুলটা সাধারণত তোমরা দেখো নাই, কচু ফুলটা আমি ওখানে দেখিয়েছি। কচু ফুল দেখতে কিরকম এবং এটা কতটা বড় থাকে, এবং পরাগরেণুগুলো এখানে আমি দেখিয়েছি তোমাদের। চাইলে পুংগ্যামেট কোথায় থেকে আসবে? পুংগ্যামেটটা আসবে হলো এই যে দেখো পরাগধানী থেকে, যে পরাগধানী থেকে, এই পরাগধানীর কোথায় থেকে আসবে? পরাগরেণু থেকে। তাহলে প্রথমে পরাগধানীর কথা শোনো, পরাগধানীর যে পরাগ মাতৃকোষ থাকে, এই যে পরাগ মাতৃকোষ, এটার মিওসিস বিভাজন হবে না। হ্যাঁ কি হবে? সরি, মিওসিসই হবে। মিওসিস বিভাজন হবে, তখন সৃষ্টি হবে পরাগ রেণু। তাহলে দেখো পরাগ মাতৃকোষ, তোমরা বলো তো, এই মাতৃকোষ বা জনন মাতৃকোষ, মাতৃকোষ হলে সেটার ক্রোমোজোম সংখ্যা n না 2n? 2n, গুড। আর মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? n, হ্রাসমূলক বিভাজন। এখন এই পরাগ রেণু, এটার যে নিউক্লিয়াস, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এরপরে হবে মাইটোসিস। মাইটোসিস কার মাইটোসিস হবে? ওই নিউক্লিয়াসের। তার মানে অনলি ক্যারিওকাইনেসিস, নট সাইটোকাইনেসিস। মাথায় রেখো, এখানে কিন্তু অনলি ক্যারিওকাইনেসিস চলতে থাকে। তাহলে পরাগরেণুর নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, সরি, নিউক্লিয়াস বিভাজিত হয়ে তৈরি করে জনন নিউক্লিয়াস আর হলো নালিকা নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস পরবর্তীতে আবার মাইটোসিস বিভাজন হয়, তৈরি করে দুইটি পুংগ্যামেট। আর নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াসটা এইটা পরাগ নালিকা গঠন করে সরাসরি। পরাগ নালিকা গঠন করে। জাস্ট এখান থেকে একটা ওভারভিউ করে নাও। প্রথমে পরাগধানীর যে পরাগ মাতৃকোষ থাকে, সেটা মিওসিস বিভাজন হয় পরাগরেণু, তার মাইটোসিস বিভাজন হবে কার? নিউক্লিয়াসে। জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, দুইটা তৈরি হয়। মাইটোসিস হলে পরে ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয় না, তাহলে এনই থাকবে, নালিকা নিউক্লিয়াস এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে। দুটো পুংগ্যামেট যেটা, সেটাও এন হবে। এই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট এন মিলে আবার 2n ফিরে আসবে, এই ব্যবস্থাটাই। তাহলে এখান থেকে আমি তোমাদের সরাসরি একটা চিত্র দেখাই। এই যে পরাগধানী, এর ভিতরে যে পরাগ মাতৃকোষ থাকে, এই যে পরাগ মাতৃকোষ, এখান থেকে মিওসিস বিভাজন হয়ে পরাগরেণু, এই যে পরাগরেণু মনে করো নিউক্লিয়াস, মাঝে নিউক্লিয়াসটা, শুধু তার বিভাজন হচ্ছে একটা জনন নিউক্লিয়াস, চ্যাপ্টা যেটা নালিকা নিউক্লিয়াস গোলাকারটা। এই যে বাইরের ত্বক, যাকে বলি আমরা বহিত্বক বা এক্সাইন, অন্ততক ইনটাইন, এটাকে বৃদ্ধি করে পরাগ নালিকা গঠন করলো, নালিকা নিউক্লিয়াসের সামনে দিয়ে দিলাম। আর যেই জনন নিউক্লিয়াসটা, এই যে চ্যাপ্টাটা, দুইটা পুংগ্যামেট গঠন করলো। এই যে এক্সাইন বা বহিত্বকটা আমরা দিয়ে দিব, তাহলে এটা হলো পুংগ্যামেট। এই যে দুইটা গ্যামেট, এই তো পুংগ্যামেটের ফেট উৎপত্তি।
এবার একটু খেয়াল করতো, আমরা পুংগামিটাফাইট উৎপত্তি আমরা এখানে শিখেছি। দেখো এখানে প্রসেসটুকু লিখে দিয়েছি এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। এই যে দুইটা পুংগামিট সৃষ্টি হয়েছে, এখন আমরা দেখব যে স্ত্রী গ্যামেট কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ স্ত্রী স্তবকের যে গর্ভাশয় আছে, গর্ভাশয়ের মধ্যে যেই স্ত্রী রেণু মাতৃকোষ আছে ওইখান থেকে স্ত্রী রেণু কোষ সৃষ্টি হয়, তারপরে স্ত্রী রেণু কোষ থেকে কিভাবে স্ত্রী গ্যামেট তৈরি হয় সেটা একটু এখানে বুঝে দিচ্ছি। মনে রাখবে এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি। এইটা চিত্র আসতে পারে, শুধু চিত্রও তোমাদের পরীক্ষায় 3 মার্কস এর কোশ্চেনটা আসতে পারে। সো প্রথমে দেখো যে স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তিতে আমরা প্রথমে লিখব যে স্ত্রী রেণু মাতৃকোষ, এই স্ত্রী রেণু মাতৃকোষ এটার বিভাজন হবে মিওসিস। মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি করবে 4টি স্ত্রী রেণু কোষ। এই যে দেখো মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যা 2n, শ্রেণুকোষের ক্রোমোজোম সংখ্যা হবে n, যেহেতু মিওসিস বিভাজন হয়েছে 3টি নষ্ট হয় এবং সর্বনিম্ন কোষটি ভ্রূণথলি গঠন করে। ভ্রূণথলি গঠন করে। এখন আমরা দেখব যে এই সর্বনিম্ন কোষটা কিভাবে ভ্রূণথলি গঠন করে। সেটা হলো সর্বনিম্ন কোষটির নিউক্লিয়াস পরপর 3 বার মাইটোসিস হয়ে 8টি নিউক্লিয়াস গঠন করে। 8টি নিউক্লিয়াস গঠন করে। যে 8টা নিউক্লিয়াস বিন্যস্ত হয়, 8টা নিউক্লিয়াস বিন্যস্ত হয়ে যে বিশেষ গঠন তৈরি হয় সেই গঠনটা একটু খেয়াল করো। এই যে নিচের দিকে 3টি চলে আসে এবং কোষ গঠন করে, মাঝে 2টা একসাথে মিলিত হয় যাকে আমরা গৌণকেন্দ্রিকা বলি, উপরে 3টা একসাথে থাকে যাকে আমরা বলি প্রতিপাদ কোষ, নিচের 3টাকে বলা হয় গর্ভযন্ত্র, এই 2টাকে বলবো একসাথে আমরা গৌণকেন্দ্রিকা, এবং উপরের 3টা একসাথে আমরা বলবো প্রতিপাদ কোষ। এখন এই জায়গাটায় মনে রাখতে হবে তোমাদের যে গর্ভযন্ত্র কোন দিকে থাকবে। গর্ভযন্ত্র থাকবে একটা ডিম্বকরন্ধ্রের দিকে, যেখানে ডিম্বকরন্ধ্র থাকে সেই বরাবর থাকবে গর্ভযন্ত্র। বাকি উপরের ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে 3টা কোষকে বলবো আমরা প্রতিপাদ কোষ, মাঝে 2টা গৌণকেন্দ্রিকা। খেয়াল করো গৌণকেন্দ্রিকার এখানে প্রত্যেকটা নিউক্লিয়াসে যে নিউক্লিয়াস আছে সেখানে ক্রোমোজোম সংখ্যা n, তাহলে n আর n মিলে 2n হলো। হ্যাঁ 2n আছে। মাঝের যে ডিম্বাণুটা সেটার ক্রোমোজোম সংখ্যা হবে n। এখন আমরা দেখি যে নিষেক ক্রিয়ার ফলে এই যে পুংগ্যামেট আর এই যে ডিম্বাণু, এই 2টা মিলিত হয়ে তৈরি করবে একটা জাইগোট, যেখান থেকে ভ্রূণ গঠন হবে। ভ্রূণ গঠন হয়ে নতুন জীব সৃষ্টি হবে। এবং এখানে যে সৃষ্টি হয়েছে গৌণকেন্দ্রিকা, এখানে যে 2টা পুংগ্যামেট তার একটা পুংগ্যামেট গৌণকেন্দ্রিকার সাথে মিলিত হয়ে তৈরি করবে শস্য, যেমন ধান, গম, ভুট্টার বেশিরভাগ অংশই শস্য, যেটা খেয়ে আমাদের প্রাণীকুল বেঁচে আছে। তাহলে আমরা এখানে নিষেক ক্রিয়াটা একটু সংক্ষেপে উপস্থাপন করে দেই যে নিষেক কি, আগে একটু খেয়াল করো। নিষেক হলো একটা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠনের প্রক্রিয়া। তাহলে পুং ও স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠনের প্রক্রিয়া, এটাকে বলবো আমরা নিষেক। এবং উদ্ভিদে যেহেতু পুংগ্যামেট 2টা, তাহলে এখানে দ্বিনিষেক হবে। আর একটি পুংগ্যামেট গৌণকেন্দ্রিকার সাথে মিলিত হয়ে শস্য গঠন করে। শস্য দ্যাট ইজ 3n ক্রোমোজোম হয়। তোমরা মাত্রই দেখেছো পুংগ্যামেট n আর গৌণকেন্দ্রিকা 2n, তাহলে 2n + n 3n দ্যাট ইজ ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড কিন্তু আমি বলি এন্ডোস্পার্ম বা শস্য ট্রিপ্লয়েড 3n গঠন করে। চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি তাহলে একটু খেয়াল করো, এটা হলো গর্ভমুণ্ড, এই যে গর্ভদণ্ড,
এই হলো গর্ভাশয়, মনে করো গর্ভাশয়। এখন এই জায়গাটায় খেয়াল করো, গর্ভাশয়ের এখানে অম্লের মাধ্যমে লাগানো আছে একটা ভ্রূণথলি, যার এই দিকে হলো ডিম্বকরন্ধ্র। তোমরা জানো ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকবে একটা ডিম্বাণু, তাহলে এটা ডিম্বাণু। পাশের দুইটা সহকারী কোষ, মাঝে দুইটা হলো গৌণকেন্দ্রিকা, উপরে প্রতিপাদ কোষ। এখন এখানে যদি একটা পরাগরেণু পতিত হয় তখন কি করবে, পরাগরেণুর থেকে নিঃসৃত সেলুলোজ এনজাইম, কথাটা ভালো করে খেয়াল করো, সেলুলোজ এনজাইম এই গর্ভদণ্ডের কোষগুলোকে বিগলিত করে একটা বিশেষ নালিকা গঠন করবে, যেটাকে বলি আমরা পরাগ নালিকা। এই যে পরাগ নালিকা গঠন করলো, এই পরাগ নালিকা বরাবর পুংগ্যামেট এই যে পিছনে দিয়ে যাচ্ছে, একটা পুংগ্যামেট এসে এই যে এখান থেকে এসে ডিম্বাণুর সাথে মিলিত হবে, জাইগোট গঠন করবে, জাইগোট থেকে ভ্রূণ হবে, ভ্রূণ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, এবং এইটা গৌণকেন্দ্রিকার সাথে মিলিত হয়ে তৈরি করবে শস্য। ওকে, তাহলে গর্ভাশয়ের কি পরিণত হবে, গর্ভাশয়টা ফলে রূপান্তর হবে। আর এই যে ডিম্বক, এটা হয়ে যাবে বীজ, আর ডিম্বাণু হলো ভ্রূণ, যেখান থেকে হবে চারা, গৌণকেন্দ্রিকা হবে শস্য। ওকে, তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে, পরীক্ষাটা আসতে পারে নিষেক পরবর্তী পরিবর্তন প্রাণী জগতে কি ভূমিকা রাখে। তো নিষেক পরবর্তী পরিবর্তন প্রাণী জগতে ভূমিকা রাখবে এখানে যে গর্ভাশয় থেকে ফল হবে, ফল প্রাণীকুল গ্রহণ করে, বিভিন্ন পাখি আছে যারা ফল খেয়ে জীবন ধারণ করে, এবং এই যে ভিতরে বীজ আছে, বীজগুলাও বিভিন্ন প্রাণীরা খেয়ে জীবন ধারণ করে। মানুষের প্রতিনিয়ত খাদ্য তালিকায় যে ভাত আছে, রুটি আছে, গম, সেখানে এই যে সেটা সাধারণত এই ডিম্বক বা বীজের অভ্যন্তরে, বীজের মধ্যে যে গৌণকেন্দ্রিকা রূপান্তরিত শস্য, সেটা খেয়েই বেঁচে আছে। এবং যে ডিম্বাণু, সেটা থেকে ভ্রূণ গঠন হবে, ভ্রূণ থেকে নতুন জীব সৃষ্টি হবে। আমাদের প্রাণী জগতে যেই উদ্ভিদ জগতে যে নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে বীজ রোপণের পর, সেটা মূলত ডিম্বকের পরিবর্তিত রূপ, ডিম্বকের এই ডিম্বাণু থেকে সৃষ্ট ভ্রূণের পরিবর্তিত একটা অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। তোমরা চাইলে আমাদের অফলাইন ক্লাসে জয়েন করতে পারো, আমরা অনলাইনে সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের অফলাইন ক্লাস চলছে, আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারো, তোমরা যে কোনো টাইমে তোমাদের সময় মতো যে কোনো ব্যাচে জয়েন করতে পারো। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অনেক ধন্যবাদ।